অ্যাটর্নি জেনারেল অফিসকে সংস্কার করা প্রয়োজন। অ্যাটর্নি জেনারেল অফিসে যারা দায়িত্ব পালন করবেন, এটা তার প্রফেশন, চাকরি হিসাবে না দেখে প্রফেশন হিসাবে দেখবে। তার প্রত্যেকটা সরকারি আইনজীবীর, অ্যাটর্নি জেনারেল অফিসের প্রত্যেকটা আইনজীবীর হার্ট ব্লিড করতে হবে তার ক্লায়েন্টের জন্য। তার ক্লায়েন্ট এখানে রাষ্ট্র, বাংলাদেশের মানুষ। যদি অ্যাটর্নি জেনারেল অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হার্ট ব্লিড না করে তার ক্লায়েন্টের জন্য, দেন হি ক্যান নট পারফর্ম। এখানে বিচারকদের মনে রাখতে হবে এ দেশ বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পুনর্জন্ম হয়েছে। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে। ওনাদের ইনার যে পাওয়ার, মনে করতে হবে যে আমি এখানে এসেছি, আমার অতীত সব ভুলে যেতে হবে। অতীতে যার যে রাজনৈতিক পরিচয়ই থাক না কেন, চেয়ারে বসলে তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয়ত হলো সেকশনগুলোতে লোড হয়েছে, অনেক লোড, সেটা কিভাবে কমানো যায়, ডিসপোজাল কিভাবে বাড়ানো যায়, সেগুলো আমাদেরকে একটু ফোকাস করতে হবে। এই কয়েকটা জায়গায় করলে জনগণের আস্থার জায়গায় ফিরে আসবে। একটা মাত্র সুপ্রিম কোর্ট বাংলাদেশে, হয় ভুরুঙ্গামারি থেকে অথবা তেঁতুলিয়া থেকে অথবা টেকনাফ থেকে বাংলাদেশের মানুষ একমাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বছরের পর বছর তাদের মামলা যেভাবে চলে, এভাবে চলা উচিত না। তাদের এদেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ন্যায় বিচার পাইতে গেলে যদি 20 বছর 30 বছর অপেক্ষা করতে হয়, এই অবস্থার অবসান হওয়া দরকার। আমি আমার সময়ের মধ্যে আমার যদি কোনো সুযোগ থাকে এই লাইনে আমি কাজ করবো। আপনার সহযোগিতা করার থাকে, আপনার একটা সুপারিশ দিতে পারেন, সাংবাদিক ফোরাম থেকে আমাদের সুপারিশ দিতে পারেন যে জুডিশিয়াল রিফর্মের জন্য বাংলাদেশে এই জায়গাগুলো দরকার। আপনি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের কাছে এই পরামর্শ দিতে পারেন, আমি সেইগুলো সাদরে এখনো আমাদের এই ধরনের কোনো বসার সুযোগ হয়নি, নিশ্চয়ই চাবেন। আর উনি আমার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওনার হাতে হাতে করে পেয়েছি। স্যার আপনি তো আমার শিক্ষক যদি আমার কাছে পরামর্শ চান, নিশ্চয়ই আমি ধন্য হব। স্যার আপনি তো হাইকোর্টের অংশটুকুই বললেন যে হাইকোর্টে এই ব্যবস্থা করলে মাস্টার ফিরবে, কিন্তু বিচারিক যে আদালতগুলো আছে সেখানে প্রায়শ আমরা শুনি যে রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, নানা রকম থাকে, ওইটা কীভাবে রিফর্ম করবে? আমি হাইকোর্ট বলিনি, শুধু আমি অ্যাটর্নি জেনারেল অফিস বললো, বাট গোটা বিচার ব্যবস্থা নিয়ে বলছি। তারপরেও বলছি যে রাজনৈতিক হস্তক্ষেপ আপনি দেখবেন খুব কম কেসে হয়। আপনারাই খোঁজ নেন, একটা স্টাডি করেন, খুব কম কেসে রাজনৈতিক হস্তক্ষেপ লোয়ার জুডিশিয়ারিতে। কিন্তু বেস্ট অফ মাই নলেজ আমি একটা কী বলবো, দীর্ঘদিন প্রাইভেট প্র্যাকটিস করেছি, সেখান থেকে দেখেছি। সেটা তো এখন রাজনৈতিক দল ক্ষমতা না, এবং এই সরকার আশা করি সেই জায়গাগুলো আপনার নজর দেবেন। এবং আমাদের আইন উপদেষ্টা যিনি হয়েছেন, ওনার জ্ঞান, গরিমা, সততা, নিষ্ঠা, দেশের প্রতি কমিটমেন্ট, মানুষের অধিকারের প্রতি ওনার যে প্রতিশ্রুতি, এই সব কিছু আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে নিয়েই উনি বিচার বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন, এবং সেই প্রক্রিয়ায় আমাদের প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি, উনিও এই একই চিন্তা ধারণ করেন বলে আমি বিশ্বাস করি, এবং এই কোর্টে গত 21 বছর সেটা প্রমাণ করেছে। করতে চাই যে এর আগে আমরা দেখেছি বন্ধ করবেন, এতে কি প্রক্রিয়া? প্রথম কথা হলো, এটা ছিল কিনা আমার নলেজে নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি এরকম ছিল। দেখ, এটা ছিল কিনা আপনি যদি বলেন, যদি থাকে সেটা দুর্ভাগ্যজনক। আমার এখানে আমি এটা তো ল মিনিস্ট্রি ছিল, অ্যাটর্নি জেনারেল অফিস, হাইকোর্টও হস্তক্ষেপ করছে। আর হাইকোর্টে এখানে হস্তক্ষেপ আসিফ নজরুল স্যার দ্বারা, বর্তমান আইন উপদেষ্টা ছাড়া হবে, তারা হবে, এটা আমি চিন্তা করি। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট করেছে। আসিফ নজরুল সাহেব কোনো সিন্ডিকেটের দ্বারা পরিচালিত হবেন, এটা ওনার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে, উনি বসছেন না। এখন নতুন করে পড়াশোনার দিক দিয়ে বলি, কোয়ালিটির দিক দিয়ে বলি, সেই জায়গায় যথেষ্ট ঘাটতি
মানে সাংবাদিক হিসাবে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয় যে হয়েছে, সেই জায়গায় এখন উপযুক্ত বিচারক পাওয়া এটির ক্ষেত্রে কোনো সংকট হতে পারে কিনা আপনি কি মনে হয়? প্রথম কথা হলো যে আপনি যেটা বলছেন তাদের বিচার বিভাগিক জ্ঞান গরিমার ঘাটতি হয়েছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, স্যার কারণ এটা কন্টেম্পচুয়াস হবে। আমি বিষয়ে কোনো মন্তব্য করতে গেলে কন্টেম্পচুয়াস হবে। আমি মনে করি এই প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধার জায়গা থেকে যে যারা মাইলর্ড আছেন তারা প্রত্যেকেই প্রাজ্ঞ বিজ্ঞ, লেখাপড়া জানেন। এখন বলেন যে ওনারা কেউ যদি চলে যান সেখানে কোনো সংকট শূন্যতার তৈরি হবে কিনা। আমি নিজে একটা নীতিতে বিশ্বাস করি, নোবডি ইজ ইনডিসপেন্সেবল। আজকে আমার মৃত্যু হলে এই চেয়ারে যে বসবেন সেই প্রতিষ্ঠানকে চালিয়ে নেবে। সুতরাং কারোর জন্য কোনো কাজ কোনো প্রতিষ্ঠান অপেক্ষায় থাকবে না, কারোর জন্য কোনো প্রতিষ্ঠানে কোনো সংকট তৈরি হবে না। এমনও তো হতে পারে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে আরও কিছু আসতে পারে। একটা সিম্পল উদাহরণ দেখেন, বাংলাদেশের প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছেন, যাদেরকে আপনারা আপাত দৃষ্টিতে পাবলিকলি দেখেন, গত 15 বৎসরে বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটাতে পারে। বাংলাদেশের ইয়াং জেনারেশন, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং আপনি বয়স দেখে চেহারা দেখে নির্ধারণ না করে আপনি দেখেন ইয়াং জেনারেশনের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে কীভাবে আমরা কাজে লাগাই। জুডিশিয়াল রিফর্মের জন্য এ দেশকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা পরিচালিত করা। তাদের বিষয়ে আলোচনা করা উচিত কিনা আপনার কি মনে হয়? নো কমেন্ট। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন, যে এই অবস্থায় আপনার মতামত কি? আমি ব্যর্থহীনভাবে বলেছিলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের নাগরিক অধিকার রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মতো কাজ করে। সেই সুপ্রিম কোর্ট বন্ধ থাকে না, বিশেষ করে রিট বেঞ্চ, যেখানে মানুষের মৌলিক অধিকার বলবৎ রাখা হয়। জরুরি অবস্থায় থাকতে পারে, এটা আমরা বলে আমি আশা করি ইতিমধ্যেই কিছুটা সংকট কেটেছে মনে হয় এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টকে মানুষের আস্থার জায়গাকে অতি দ্রুত চালু করার জন্য। আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের কারণে তাদের দাবির মুখে এখানে সুপ্রিম কোর্টের সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন। ইতিমধ্যে একজন মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ করেছেন। আশা করি মাননীয় প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের সেক্ষেত্রে আপিল তো জাস্টিস সংকট আছে এবং একসাথে এই প্রক্রিয়ায় হাইকোর্ট যদি চলে রাষ্ট্রপক্ষের কোনো আইন ফ্রেম হয়ে গেছে, একটু সরে গেলে কিন্তু হয়ে যায়, কষ্ট হয়। তুমি তালা আছে, সেক্ষেত্রে কীভাবে সরকার আমরা অতি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য গ্রহণ করছি এবং আশা করি খুব তাড়াতাড়ি এটা সমাধান হবে। অনেক বিষয়ে বিচারাঙ্গনের অনেক অনিয়ম, অনেক স্বজনপ্রীতি, নানান কিছু অভিযোগ ছিল। শুধু শিক্ষার্থীরা তো সম্প্রতি বিচার আইনজীবীরাও, আপনি নিজেও জানেন, তো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে এই ব্যাপারে আপনার কণ্ঠ কীরকম থাকবে বা আপনার জায়গাটা থেকে আপনি কি প্রচেষ্টা চালাবেন? বাংলাদেশের দ্বিতীয় প্রজন্ম বা দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনা যেটা, সেই চেতনাটা এই মুক্তিযুদ্ধটাই হয়েছে সমস্ত অনিয়ম, অবিচার, অনাচারের বিরুদ্ধে জনগণ জাগ্রত হয়েছে। আশা করি এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলো দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনে দিকে এগিয়ে যাবে। হাইকোর্ট ডিভিশনে কি ঢেলে সাজানোর প্রয়োজন মনে করেন কি? অবশ্যই মনে করি, কারণ যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে প্রকল্প, সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে।
তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে, সব জায়গায় সংস্কার প্রয়োজন। নতুন প্রধান বিচারপতি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? নতুন প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হল উনি অক্সফোর্ড গ্রাজুয়েট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচে ফার্স্ট ক্লাস পাস ছিলেন। উনি পিএইচডি করেছেন। ওনার লেখা পড়া শিক্ষা দীক্ষা, ওনার চালনে বলনে আপনি কখনোই দীর্ঘদিন ছিলেন এখানে, কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পান না। আপনারা সাংবাদিকরা, আপনারা তো সবসময় জনগণের ওয়াচডগ হিসেবে কাজ করেন। এখানে সুপ্রিম কোর্টের অনেক বিচারপতির অনেক কমেন্ট আপনারা কোট করেছেন। উনি সম্ভবত 2003 সাল থেকে এই অঙ্গনে এসেছেন, আজ 21 বছর আপনারা এই সুযোগ পান। এইটা বলতে যে একটা কথা আমার মনে আসছে, আমি আপনাদের সামনে বলি। বিচারপতি ইসমাইল উদ্দিন সরকার অথবা সামথিং, আমি একজন বিচারপতি, আমি নাম না বলি, একদিন কোর্টে লয়ার সাবমিশন করছেন, উনি কথা বলেই যাচ্ছেন। তখন প্রয়াত বিচারপতি পিএস খান সাহেব বলছেন, মাই লর্ড, এতদিন জানতাম লয়াররা বলবেন, জজ সাহেব চুপচাপ শুনবেন, এখন তো দেখি যুগ পাল্টে গেছে, জজ সাহেব উপর থেকে সব বলেন, আমরা এখানে দাঁড়ায় শুনতে পাচ্ছি। রেফাত সাহেব ওল্ড যে থিওরি, জজ সাহেবের যে ভূমিকা, উনি শুনবেন বেশি, শুনেছেন বেশি, বলেছেন কম। অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য জাজ। ওনার নানা ছিলেন বাংলাদেশের অন্যতম প্রথিতরি অর্থাৎ বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম। ওনার মা ছিলেন বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ছিলেন। বাংলাদেশ প্রতিষ্ঠা তার অনবদ্য ভূমিকা ছিল। ওনার মা ছিলেন ভাষা সৈনিক, ভাষা কন্যা। 1952 ভাষা আন্দোলনে অধ্যাপক সুফিয়া আহমেদের অবদান আপনারা সবাই জানেন। উনি বিচারপতি সুফিয়া আহমেদের মা। ওনার মা ছিলেন জাতীয় অধ্যাপক। বিচারপতি রেফাত আহমেদ সম্পর্কে আমার কাছে মন্তব্য না নেওয়ার থেকে আপনারা নিজেরা নিজে একটা গোল টেবিল বসে আপনারা আলোচনা করেন কি আছে। এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট গল্প বললে আপনারা বুঝবেন। আমাদের প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন, 2000, আমি অন্য একজন বিচারপতির কথা বলছি, খালেদ মহিউদ্দিন একদিন আমাকে বলছেন, আমাদের প্রয়াত প্রখ্যাত আইনজীবী মতিন খসরু সাহেবকে জিজ্ঞাসা করেছেন, তো 2006-07 সালে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সংগ্রাম হয়, বলেছিলেন, খসরু ভাই আপনি বিচারপতি কেএম হাসান সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করেন। উনি বলেছিলেন, কেএম হাসান সম্পর্কে যদি আমি নেগেটিভ মন্তব্য করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। খালেদ মহিউদ্দিন বলেছেন, তাহলে এটা আমি লিখে দেই। তখন উনি বলেছেন, এটা যদি আপনি লেখেন আমার নেত্রী আমাকে ক্ষমা করবেন না। তো বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সম্পর্কে এই ধরনের কথা অনেকেই বলবেন যে ওনার সম্পর্কে কোনো নেগেটিভ আমরা বলতে পারবো না। আর এটা আপনার খোলামেলা যদি থাকে লিখতে পারেন, আপনাকে বাইরের থেকে এরকম চাপ থাকবে না এখন যে আমার নেত্রী ক্ষমা করবেন, এরকম কোনো পরিস্থিতি নেই। স্যার, আপনি সংস্কারের কথা বলছিলেন, সংস্কারটা আসলে কেমন হওয়া উচিত? মানে আগে তো আমরা দেখছি, বা আপনাদের পক্ষ থেকেও অপোজিশন পক্ষ থেকে বলা হয়েছে যে দলীয়করণের ভিত্তিতে বিচার বিভাগকে দেখেন, এটা সংস্কার বলতে এই অঙ্গনকে রেসপেক্ট করতে পারবে যারা বিবেকের স্বাধীনতা আছে, বিবেক দ্বারা তাড়িত হবে। একজন মানুষ রাজনীতি করলেই সে খারাপ হয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি না। যেমন রাজনীতি করলেই এই পচা গলার সমাজকে আরও বেশি পচা গলার দিকে নিয়ে যাবে এটাও আমি বিশ্বাস করি না। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো মানুষ আছে। রাজনীতি করা মানেই খারাপ কিছু, এটা আমি মনে করি না। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। আপনি যদি ঢালাওভাবে বলেন রাজনীতি করে মানেই খারাপ, এটা রাজনীতিবিদদের, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কেউ আসবে না। আপনি এমন পরিবেশ তৈরি করেন যারা রাজনীতি করবেন, দেশ রাজনীতিবিদরাই ভালোভাবে করবেন।
দেশ পরিচালনা রাজনীতিবিদরাই করবেন। রাজনীতিবিদদের উপরেই বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনা উচিত। দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাবসলিউট গোল হওয়া উচিত, যে দেশের মানুষের আস্থা ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতিবিদরা সৎ, এরা চেয়ারের মর্যাদা করে, এরা ক্ষমতায় যে লুটপাটের কথা চিন্তা করে না, এরা দুর্নীতি করেন না, এরা সাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা করেন। এই পরিবেশ ফিরে আনেন। আপিল বিভাগের ধারাবাহিকতা হাইকোর্ট থেকে পদত্যাগ করবে কি? এইটা ওনাদের ব্যাপার, এটা আমি তো বলতে পারবো না। কে পদত্যাগ করবেন কে করবেন না এটা আমি বলতে পারবো না। আইনজীবীদের দাবি আছে, অনেকের বিষয়ে আলোচনা হচ্ছে। এটা আইনজীবীদের দাবি, ওনারা বলতে পারবেন। আমি ল অফিসার হিসেবে রাষ্ট্রের থেকে কাউকে বলতে পারবো না, দাবি করতে পারবো না যেমন যে আপনি পদত্যাগ করেন। ল অফিসার হিসেবে এটাও বলতে পারবো না যে উনি পদত্যাগ করবেন কি করবেন না, এটা আমি জানি, সেটা আমার বলার সুযোগ নেই। একটা বিষয় যে আমাদের এই বিচারাঙ্গনে আমরা যদি চিন্তা করি যে গত কয়েক বছরে আমাদের অনেক সিনিয়ররা প্রয়াত হয়েছেন এবং বিচার বিভাগে যদি আমরা হাই